নমস্কার। আমার লেখা একটি গল্প প্রকৃত বন্ধু। এই গল্পটি নতুন গতি মাসান্তিক এই ম্যাগাজিনটিতে 2026-এ প্রকাশিত হয়েছে। আমি এই গল্পটি পাঠ করছি। প্রকৃত বন্ধু। ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে নেই কোনো হাওয়া, তকতকে গরম। এই অবস্থায় রোহিণী বাগচি ফোনে ডাকা একটি গাড়িতে তার ভ্যানিটি ব্যাগ সহ আরও 4টে হ্যান্ডব্যাগ নিয়ে কলকাতার একটি খুবই খ্যাতনামা হসপিটাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রোহিণীর মন পড়ে রয়েছে হসপিটালের সেই আইসিইউ বেড, যেইখানে সে তার বাবাকে ভর্তি করে এসেছে। হঠাৎ আগের দিন জ্বর ও তারপর ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়া। তার বাবার কথা ভাবছে রোহিণী, ও তার মনের ভেতরটা ভয় ও অসহায়তায় ভরে উঠছে। বৃষ্টিতে ভেজা চেনা পথ রোহিণীর কাছে অচেনা ও ঝাপসা হচ্ছে ক্রমশ। গাড়ি থামছে সিগন্যালে। ড্রাইভার দাদা মাঝে মধ্যে কথা বলছেন, কিন্তু রোহিণী অন্যমনস্ক একেবারে। রোহিণীর গলায় বেশ ব্যথা, ঢোক গিলতে বেশ লাগছে। জ্বরের সব লক্ষণ আসতে শুরু করেছে, সারা শরীরে ব্যথা। প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছে রোহিণী, তাই দেখে সে পার্বতীকে ফোন করল। পার্বতী রোহিণীর বাবার রাত্রের আয়া দিদি। 2-3টে রিং হতেই সে ফোনটা ধরে উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞেস করল, তুমি কোথায় আছো দিদি ভাই? আমি বাড়ির কাছে এসে গেছি, তুমি একতলায় নেমে এসো পার্বতী। আমি এক্ষুনি আসছি। অল্পক্ষণের মধ্যেই গাড়িটি রোহিণীর বাড়ির গেটের সামনে দাঁড়ালো। পার্বতী বাড়ির একতলার বারান্দার গেট খুলে বাইরের গেট খুলল ও গাড়ির দরজার সামনে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে পার্বতী একটা একটা করে সব ব্যাগ নিজের সঙ্গে নিল। রোহিণী ড্রাইভার দাদাকে ফোনে পেমেন্ট করে কোনো রকমে গাড়ি থেকে নামলো ও কোনো রকমে তার বাড়ির বারান্দার গেট ধরে বারান্দায় ঢুকে পায়ের জুতো জোড়া খুলল। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে অনর্গল। পার্বতী দিদিভাইয়ের এই অবস্থা দেখে উৎকণ্ঠার সঙ্গে বারান্দার গেটে তালা লাগালো। রোহিণীর চোখে জল। তাই দেখে পার্বতী ভয় ও আতঙ্কের সঙ্গে জিজ্ঞেস করল, বাবা কেমন আছেন দিদিভাই? রোহিণীর চোখে জল ও কান্নায় গলা বন্ধ হয়ে যাচ্ছে। বাবা আইসিইউয়ে আছেন, একেবারে আচ্ছন্ন, ডাকলে সাড়া দিচ্ছেন না। পার্বতী চোখ মুছতে মুছতে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি চলো দোতলায়, হাত পা ধুয়ে বসো, আমি খাইয়ে দিই তোমাকে, সারাদিন তো কিছুই খাওনি। রোহিণী নির্বাক হয়ে এক জড় পদার্থের মতো একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির রেলিং ধরে উঠতে শুরু করলো, কিন্তু তার মন যেন শরীরে নেই। উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছে। তাই দেখে পার্বতী দ্রুততার সঙ্গে তার হাতের সব ব্যাগ রেখে রোহিণীকে ধরল ও উৎকণ্ঠার সঙ্গে বলল, দিদিভাই জ্বরে তো তোমার শরীর পুড়ে যাচ্ছে। হ্যাঁ পার্বতী, কেমন একটা লাগছে। আমি তোমাকে খাইয়ে দিই, তুমি জ্বর কমানোর ওষুধ খেয়ে নাও দিদিভাই। হাসপাতাল থেকে এসেছি, হাত পা ধুতে হবে, তুমি মাস্ক পরে নাও পার্বতী। বেশ কিছুক্ষণের মধ্যে রোহিণী খুবই কষ্ট করে ফ্রেশ হয়ে কোনো রকমে তার বাবার ঘরের ওষুধের টেবিলে রাখা মার্কারি থার্মোমিটার হাতে নিয়ে নিজের বিছানায় পা মেলে বসল। চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। এই অবস্থায় সে তার জ্বর দেখল 103.5 ফারেনহাইট। পার্বতী দিদি ভাইয়ের এই অবস্থা দেখে নিজেকে সামলে অল্পক্ষণের মধ্যে গরম ভাত মেখে তার দিদি ভাইকে খাওয়াতে শুরু করলো। রোহিণীর চোখের জল আর থামে না। খেতে খেতে রোহিণীর মনে পড়ছে পরের দিন দুলালবাবুকে কটা দুধের প্যাকেট দিতে বলতে হবে, গ্রসারিজের দোকানের অমলবাবুকে ফোনে পেমেন্ট করতে হবে। ফোনটা হাতে নিতেই পার্বতী বলল, দিদিভাই আগে খেয়ে নাও, তারপর কথা বলো। পেমেন্ট করবো পার্বতী, আগে ওষুধ খাও, তারপরে নিজের কথা একটু তো ভাবো, বাবা অসুস্থ, তোমাকে তো ঠিক থাকতে হবে। তাই শুনে রোহিণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ভয় পেও না দিদিভাই, সব ঠিক হয়ে যাবে। খাওয়া সেরে রোহিণী
বেশ কয়েকটা ওষুধ খেলো ও তারপরেই অমলবাবুকে ফোনে পেমেন্ট করে তাকে ফোন করলো। হ্যাঁ দিদি বলুন। আপনার পেমেন্টই পাঠালাম। আপনার কি হয়েছে দিদি? কাকু ভালো আছেন তো? রোহিণী আর নিজেকে সামলাতে না পেরে কান্না ভাঙা গলায় বলল, বাবা আইসিইউয়ে। আজ হসপিটালে ভর্তি করে অল্পক্ষণ আগে বাড়ি ফিরেছি। অমলবাবু, আপনাকেই বললাম, একা আছি তো, কাউকে বলবেন না প্লিজ। আপনি চিন্তা করবেন না, কেউ জানবে না। কোনো কিছু লাগলে আমাকে জানাবেন। কাকু ভালো হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন, এই প্রার্থনা করি। ফোনের দুটো রিং হওয়ার সঙ্গে সঙ্গেই দুলালবাবু উৎকণ্ঠার সঙ্গে ফোনটা রিসিভ করে বললেন, স্যার কেমন আছেন? সকালে দুধের প্যাকেট দিতে গিয়ে আপনাদের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দেখেও তারপর স্যারকে অ্যাম্বুলেন্সে নেওয়ার প্রস্তুতি দেখে মনটা এত খারাপ হয়ে গেছে। তাই শুনে রোহিণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা সাড়া দিচ্ছেন না, আইসিইউয়ে আছেন। বড় ভয় করছে দুলালবাবু। ভয় লাগারই কথা। খুব ভালো মানুষ স্যার, উনি ভালো হয়ে আসুন। যতদিন না বলছি, এখন একটা করে দুধের প্যাকেট, বলে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রোহিণী। একটা প্যাকেট কম লাগবে ম্যাডাম, আমি রোজ খবর নেব স্যারের। দুলালবাবু কাউকে জানাবেন না, বড় ভয় করে। একা আছি তো। আপনি এই নিয়ে নিশ্চিন্ত থাকুন। রোহিণী বিছানায় শুয়ে আছে। এই অবস্থায় পার্বতী দিদি ভাইয়ের বিছানায় মশারি খাটাতে খাটাতে বলল, রুমারও জ্বর, কথা বলতে পারছে না। রুমা রোহিণীর বাবার সকালের আয়া দিদি। তুমি তোমার বাড়ি না গিয়ে থাকবে তো আমার এখানে পার্বতী? ওই নিয়ে তুমি চিন্তা করো না, রুমা না আসা অবধি আমি বাড়ি যাব না। রোহিণীর কপালে হাত দিয়ে পার্বতী বলল, আরেকবার জ্বরটা দেখো তো দিদি ভাই। রোহিণী দেখল 104 ডিগ্রি ফারেনহাইট, আগের থেকে আরো বেড়েছে তখন। জ্বর বেড়েছে পার্বতী, তুমি কখন খাবে? এবার তুমি খেয়ে নাও। আমি রান্নাঘরে আছি, তুমি ডেকো আমাকে। এই বলে পার্বতী বেশ দুশ্চিন্তায় রান্নাঘরে গেল। রোহিণী বিছানায় তার বালিশে মাথা রেখে শুয়ে বেড সুইচটা অফ করল। রোহিণী তার মা বাবার একটিমাত্র সন্তান। তার বয়স 35 বছর হবে। বড় আদুরে স্বভাবের ও ভারী সুন্দর দেখতে রোহিণী। না সাজলেও ভারী সুন্দর, আর সাজলে চোখ ফেরানো যায় না। লেখাপড়াও সে খুবই মেধাবী। সে একটি বেসরকারি কলেজে অঙ্কের অধ্যাপিকা। অবসর সময় রোহিণী তার গান, কবিতা ও লেখা নিয়ে ব্যস্ত থাকে। জীবনের নানান কঠিন অধ্যায়ে সে তার মা বাবাকে পাশে পেয়েছে সব সময়। মা ও বাবা তার প্রাণের বন্ধু। তার না বলা কথা বুঝবে এমন কোনো মানুষ আসেনি তার জীবনে। তাই তার জীবন সঙ্গী তার মা, বাবা, গান, তার লেখা ও কবিতা। রোহিণীর মনে পড়ছে তার মায়ের কথা। 7 বছর আগে সে তাকে হারিয়েছে। আজ তার বাবা এত অসুস্থ ও এই বিশাল বাড়িতে সে সম্পূর্ণ একা, তার বাবার আয়া দিদির সঙ্গে। জীবনের এই কঠিন অধ্যায়ে তার প্রচণ্ড মনোবল একটু একটু করে টুকরো হচ্ছে। বারে বারেই রোহিণী ভাবছে, হসপিটাল আইসিইউ একটা ফোন করে জানবে তার বাবা কি ডাকলে সাড়া দিচ্ছেন, কিন্তু ভয় সে ফোনটা করতে পারছে না। এত সাহসী মেয়ে, কিন্তু তার আত্মবিশ্বাস ও সাহস যেন এক ঝড় টেনে হিঁচড়ে তছনছ করে দিয়েছে। এই অবস্থায় রোহিণীর কয়েকজনের কথা মনে এলো, যাদের সঙ্গে কথা বললে হয়তো তার মনের এই অবস্থা একটু হলেও স্থিত হবে। এর মধ্যে তার আত্মীয় ও কর্মক্ষেত্রের মানুষ রয়েছেন। 2-3 জনের সঙ্গে ফোনে কথা বলল রোহিণী। তারা খুব মন ও সমবেদনার সঙ্গে রোহিণীর কথা শুনলেন, কিন্তু এই অবস্থায় তার পাশে থাকার মতো অবস্থায় তারা নেই। হঠাৎ রোহিণীর অমূল্যদার কথা মনে পড়ল। অমূল্য মুখোপাধ্যায় রোহিণীর কলিগ, অনেক সিনিয়র, রিটায়ার করেছেন তাও বেশ কয়েক বছর আগে। রোহিণীর মনের ধারণা যে অমূল্যবাবু তাকে খুবই স্নেহ করেন। তখন প্রায় রাত 10টা বাজে, তাও রোহিণী অমূল্যদাকে ফোন করল। 2-3টে রিং হতে ওপার থেকে অমূল্যবাবু ফোনটা রিসিভ করে রোহিণীর কথা না শুনেই বললেন, এখন কোনো কথা শুনতে পারবো না, একটা মিটিংয়ে আছি। এই বলে সে ফোনটা রেখে দিলেন। রোহিণীর মনের বদ্ধমূল ধারণা
যা অমূল্যবাবুর কথার ভিত্তিতেই তৈরি হয়েছিল যে সে খুব পরোপকারী মানুষ। তাই রোহিণী তার এই দুঃসময় অমূল্যবাবুর এই ব্যবহারকে উপেক্ষা করে আবার ফোন করল। ও অমূল্যবাবু কিছু বলার আগেই বলল, আমার বাবা হঠাৎ আইসিইউয়ে ভর্তি আজকে, ডাকলে সাড়া দিচ্ছেন না। কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি, এখন আমার 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর। তাই শুনে কিছুটা নরম স্বরে কথা বললেন অমূল্যবাবু, কিন্তু ব্যবহার খুবই ঠান্ডা। রোহিণী আবার কিছু কথা বলার ছিল যা সে ভুলে গেছে, তাই আবার ফোন করেছে অমূল্যবাবুকে। সেই সময় অমূল্যবাবুর ফোন তার পরিচিত কেউ রিসিভ করে রোহিণীকে খুব উচ্চস্বরে বললেন, এখন স্যার ব্যস্ত আছেন, বারে বারে ফোন করে ডিস্টার্ব করবেন না, স্যার এখন কথা বলতে পারবেন না। রোহিণী অমূল্যবাবুকে ভীষণ সম্মান করত তার পরোপকারী স্বভাবের কারণে, যা অবশ্য অমূল্যবাবু তার কথার মধ্যে প্রকাশ করেছেন বহুবার রোহিণীকে। আজ তার এই অভিজ্ঞতা পুরোটাই অচেনা করে দিল অমূল্যবাবুকে রোহিণীর কাছে। অপমানের আগুন যেন রোহিণী নিজে ডেকে এনেছে তার কাছে। পার্বতী তার কাজ ও রাত্রের খাওয়া সেরে রোহিণীকে দেখতে এসেছে। পার্বতীকে দেখে রোহিণী খুব আদুরদার স্বরে বলল, পার্বতী খুব জল তেষ্টা পেয়েছে। পার্বতী সঙ্গে সঙ্গে ফ্লাস্কে গরম ঠান্ডা জল মিশিয়ে এনে দিল ও তার দিদিভাইকে। জল খেয়ে রোহিণী তার চোখ মুছে ফোন হাতে নিল ও আইসিইউয়ে ফোন করল। বেড নাম্বার 11 পেশেন্ট আমার বাবা, উনি কি ডাকলে সাড়া দিচ্ছেন? ফোনের ওপার থেকে একজন পুরুষ বললেন, একটু ধরুন, বেড নাম্বার 11 সিস্টারকে ডেকে দিচ্ছি। রোহিণী ভয় ও উৎকণ্ঠায় অপেক্ষা করছে। অল্পক্ষণের মধ্যে সিস্টার বললেন, হ্যাঁ বলুন, আমার বাবা বেড নাম্বার 11 পেশেন্ট। কোনো কথা বলেছেন বাবা এখনো অবধি? হ্যাঁ, উনি কথা বলছেন, দুজন ডাক্তার দেখে গেছেন, আমি এখন রাখছি, ওনাকে মেডিসিন দিতে হবে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সিস্টার। রোহিণীর সুন্দর মুখের গাল দুটি চোখের জলে তখনও ভেজা, কিন্তু তাতে তার সুন্দর ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসি দেখে পার্বতী বলল, বাবার খবর পেয়েছো দিদিভাই? হ্যাঁ পার্বতী, বাবা কথা বলেছেন, সব ঠিক হয়ে যাবে। তুমি আর একবার তোমার জ্বরটা দেখো তো দিদিভাই। রোহিণী জ্বর দেখল 101.5, কিছুটা কমেছে পার্বতী। তুমি এবার একটু ঘুমানোর চেষ্টা করো দিদিভাই। এই বলে পার্বতী বেড সুইচ অফ করে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ল। রোহিণীর ক্লান্ত শরীরে কিছুক্ষণের মধ্যে ঘুম এলো। হঠাৎ রোহিণীর ঘুম ভেঙেছে। মোবাইল ফোনে দেখে তখন রাত 3:30 বাজে। জ্বরটা বেশ বেড়েছে মনে হচ্ছে। বেড সুইচ অন করে মার্কারি থার্মোমিটারে আবার জ্বর দেখল রোহিণী, 103। পার্বতীকে ডাকলো রোহিণী, আবার জ্বর বেড়েছে, ওষুধ খেতে হবে, একটু জল দেবে? পার্বতী গরম ঠান্ডা জল এনে দিল। রোহিণী জ্বরের কষ্টে বিছানায় ঠিক করে বসতে পারছে না। এই অবস্থায় ভুল করে একটার জায়গায় 2টি জ্বর কমানোর ওষুধ খেয়ে ফেলেছে রোহিণী। অল্পক্ষণের মধ্যে সে তার ভুল বুঝেছে, কিন্তু করার তো কিছু নেই। সেই অবস্থায় তাই সে আবার শুয়ে পড়ল। সকালে রোহিণীর ঘুম ভাঙল 8:30টায়। ঘুম ভাঙতেই রোহিণী তার মোবাইল ফোন চেক করল। হসপিটাল থেকে কোনো ফোন আসেনি তো। রোহিণীর জ্বর দেখল 99 ডিগ্রি ফারেনহাইট। খুব কাহিল লাগছে রোহিণীর, কিন্তু বেশ কিছুটা ছিঁড়ে যাওয়া তার মনোবল একটু একটু করে আবার জমছে। তার মনে আছে আজ তার কলেজে একটি মিটিং রয়েছে, দুপুর 3টে নাগাদ। সে কোঅর্ডিনেটরকে জানালো তার অবস্থা। তিনি বললেন অল্পক্ষণের জন্য হলেও আসতে। রোহিণী হসপিটালে আইসিইউয়ে ফোন করে জানল ডাক্তার তার বাবাকে আজ রাত্রে কেবিনে শিফট করার অ্যাডভাইস দিয়ে গেছেন সকালে। তাই শুনে রোহিণী ঠিক করল কলেজে মিটিং সেরে বাড়ি ফিরে বেশ কিছু বাবার ও তার প্রয়োজনীয় জিনিস নিয়ে রাত্রে সে বাবার কাছে যাবে ও কেবিনে বাবার সঙ্গে থাকবে। এই সময় পার্বতী একতলার কাজ সেরে দোতলায় তার দিদিভাইয়ের ঘরে এসে দিদিভাইকে বিছানায় মশারি থেকে বেরিয়ে পিঠে বালিশ দিয়ে পা মেলে বিছানায় বসে থাকতে দেখে একটু স্বস্তির স্বরে বলল, চা খাবে দিদিভাই?
হ্যাঁ, তোমার স্পেশাল আদা চা বেশি করে নিয়ে এসো, তোমারও আমার জন্যে। আনছি এক্ষুনি। বাবার কোনো খবর পেয়েছো? হ্যাঁ, আজ বাবাকে কেবিনে মানে একটা আলাদা ঘরে রাত্রি 10টার পরে শিফট করবে। আমি চা নিয়ে এসে শুনছি। গরম 2 কাপ আদা চা সঙ্গে বিস্কিট প্লেটে করে নিয়ে এসেছে পার্বতী। আদার গন্ধে জ্বরের ক্লান্ত শরীর সতেজ হওয়ার চেষ্টায় মনোবলের প্রথম সিঁড়িতে পা রাখল। রোহিণী চায়ে এক চুমুক দিয়ে বলল, আজ কলেজে একটা জরুরি মিটিং আছে 3টের সময়। যাবে তুমি দিদিভাই? যেতে হবে বলল কলেজে। আচ্ছা, আমি তোমাকে তাহলে ভাত খাইয়ে দিই। তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, তাড়াতাড়ি উঠে করে ফেলেছি। তাহলে আমি চা খেয়ে আর একটু শুয়ে নিই। তুমি কটায় বেরোবে? 1:30টায়। এখন তো 9:30 বাজে। তুমি এখন একটা রুটি খাও তরকারি দিয়ে। ওষুধ খাবে না? ও তাই তো, একদম ভুলে গেছি। তোমাকে নিয়ে বড় চিন্তা হয় আমার দিদিভাই। নিজের কথা কিছুই মনে রাখো না। রুমা বারে বারে ফোন করছে সকাল থেকে। তুমি কেমন আছো, বাবা কেমন আছেন, তোমার সঙ্গে কথা বলতে চাইছে। গলা পুরো বসা রুমার। তুমি একবার ওকে ফোন করে নাও, আমি তোমার অল্প করে খাবার নিয়ে আসছি। একটা রিং হতেই রুমা ফোন ধরল। দিদিভাই, তোমারও জ্বর? হ্যাঁ উমা, গলা তো চেনা যাচ্ছে না। আমার জ্বর। ওষুধ খেয়েছো? হ্যাঁ, কালকে ডাক্তারের কাছে গেছিলাম। আমি আসতে পারছি না, আমার একদম ভালো লাগছে না। তোমার খুব জ্বর, তাই নিয়ে সব দিক ছোটাছুটি তুমি করছো। পার্বতী সব বলেছে। এখনো কি জ্বর খুব তোমার? তুমি ওষুধ খাও দিদিভাই। তোমার ওষুধ খেলে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। না, কমেছে। তুমি এই অবস্থায় এখন এসো না রুমা, সুস্থ হয়ে এসো। আমি তোমার খোঁজ নেব সব সময়। বাবা কেমন আছে এখন দিদিভাই? বাবা আজ কেবিনে মানে আলাদা একটা ঘরে শিফট করবে বাবাকে। পার্বতী রুটি তরকারি একটু করে রোহিণীর মুখে দিতে শুরু করেছে আর বলল, খেয়ে নাও দিদিভাই, তারপরে ওষুধ খাবে। হ্যাঁ রুমা, এখন রাখি, পরে আবার কথা বলবো। আচ্ছা দিদিভাই। খেতে খেতে রোহিণী পার্বতীকে বলল, বাবাকে শিফট করছে জেনে বাড়ির থেকে বেরোবো। গরম জলের ইলেকট্রিক কেটলি ও আরও বেশ কিছু প্রয়োজনীয় জিনিস বাবার ও আমার নিতে হবে। 4-5টা ব্যাগ হবে। বেশ রাত্রে এতগুলো ব্যাগ নিয়ে যাব। তুমি পারবে দিদিভাই, বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে এসো। রোহিণী ভাবছে, সঙ্গে কেউ যদি যেত ভালো হতো, কিন্তু তার গতকাল রাত্রের ফোনে কথা বলার অভিজ্ঞতা বেশ টাটকা রয়েছে ও ওনাদের কাউকে পাওয়া যাবে না। তাদের মধ্যে ইতিমধ্যে কেউ ফোন বা মেসেজ করে তার বাবার কথা ও তার কোনো খোঁজও নেননি। এই বাস্তবকে ততক্ষণ রোহিণী বেশ স্বাভাবিক ঘটনা বলে গ্রহণ করে মনের এক কোণে উঁচু তাকে সরিয়ে রেখেছে, যেখানে তার হাত যাবে না কোনোদিন। খাওয়া সেরে রোহিণী বেশ কিছু ওষুধ এই জ্বরের কারণে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক খেয়ে নিল ও সেগুলো একটা ব্যাগে ঢুকিয়েও নিল। এই করে যা যা মনে আসছে রোহিণী তার বাবার কাছে হসপিটাল কেবিনে যাওয়ার জন্য ব্যাগে ঢোকাতে শুরু করলো। ডাইনিং টেবিলে পার্বতীর জন্যে হঠাৎ কোনো প্রয়োজনের কিছু ওষুধ রাখল ও তাকে একটা একটা করে বুঝিয়ে দিল। এই সব করতে করতে হঠাৎ রোহিণীর মনে পড়ল তার এক ছাত্র দেবায়নের কথা। ও ঠিক করলো ওকে ফোন করে জিজ্ঞেস করবে যে ওর কোনো বন্ধু তার বাড়ির কাছে থাকে কিনা ও তার সঙ্গে রাত্রে হসপিটাল যেতে পারবে কিনা। 2-3টে ফোনের রিং হতেই ফোনটা রিসিভ করলো দেবায়ন। হ্যাঁ ম্যাডাম, বলুন। দেবায়ন, তোমার কোনো বন্ধু গোল পার্কের কাছে থাকে কি? আমার বাড়ি গোল পার্কে। গতকাল আমার বাবা হসপিটাল আইসিইউয়ে ভর্তি ও সঙ্গে আমার জ্বর। আজ রাত্রি 10টার পরে বাবাকে কেবিনে শিফট করার কথা। বাবাকে শিফট করেছে জেনে বেরোবো বাড়ির থেকে। আমি বাবার কেবিনে থাকবো রাত্রে। বাবা আইসিইউ থেকে কেবিনে এসে আমাকে দেখলে অনেকটা নিশ্চিন্ত হবেন। এত কিছু হয়ে গেছে ম্যাডাম গতকাল? হ্যাঁ, এখন আমার জ্বরটা নেই, তবে খুব উইকনেস আছে। আমি সন্ধেবেলায় হসপিটালে যেতে পারতাম ভিজিটিং আওয়ার্সে, তারপর রাত 10টা অবধি অপেক্ষা করে জেনে নিতে পারতাম যে বাবাকে আজ শিফট করবে কি না কেবিনে। যদি করে তাহলে বাবার কেবিনে চলে যেতাম,
আর না হলে রাত 10টার পর হসপিটাল থেকে বাড়ি ফিরতে হবে আমাকে। আমার সঙ্গে 4-5টা ব্যাগ থাকবে, তাই শিফট করলো কিনা জেনে বেরোতে চাইছি। ম্যাডাম, আমি চলে আসব। আপনি শিফট করেছে জেনেই আমাকে একটা ফোন করবেন, আমি চলে আসব। আমার বাড়ি থেকে গোলপাড় আসতেই 40 মিনিট লাগে। আপনার বাড়ির ঠিকানাটা আমাকে শেয়ার করে দিন প্লিজ। তোমাকে আমার একটা অনুরোধ রাখতে হবে দেবায়ন। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমি খুব টেনশনে আছি। তুমি ফোনে ডাকা গাড়িতে আসবে ও বাড়ি ফিরবে, আর আমি এই যাতায়াতের খরচাটা দেব। ম্যাডাম, অনেক টাকা লাগবে, আমি বাইক হায়ার করে নেব। না, তা লাগুক, এটাই আমাকে শান্তি দেবে। ঠিক আছে ম্যাডাম। এই কথোপকথনের পর রোহিণী কলেজে বেরোবে বলে তৈরি হলো। অল্প একটু খেলো ও ফোনে একটি গাড়ি বুক করলো। আধা ঘন্টার মধ্যে কলেজে পৌঁছলো ও মিটিংয়ে অংশগ্রহণ করলো রোহিণী। ঘণ্টাখানেক থাকার পর রোহিণী ফোনে ডাকা একটি গাড়িতে বাড়ি ফিরল। বাড়ি ফিরে পার্বতীর সঙ্গে চা খেয়ে অল্পক্ষণ বিশ্রাম করল রোহিণী। জ্বর আর আসেনি রোহিণীর। রাত্রের অল্প খাবার ও ওষুধ খেয়ে নিজের সব ওষুধ সঙ্গে নিল রোহিণী। হসপিটাল থেকে রাত 9:30 ফোন এলো রোহিণীর কাছে। তার বাবাকে 1 নম্বর কেবিনে শিফট করেছে ও একজন প্রাইভেট সিস্টার অ্যাপয়েন্ট করেছে হসপিটাল। রোহিণী সঙ্গে সঙ্গে দেবায়নকে ফোন করলো। ও নিজে তৈরি হয়ে নিল। রাত 10:30টার মধ্যে দেবায়ন রোহিণীর বাড়ি চলে এসেছে। রাত 11:15টায় 5টা ব্যাগ ও দেবায়নকে সঙ্গে নিয়ে একটি ফোনে ডাকা গাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল রোহিণী। এত রাত্রেই প্রথম রোহিণী বাড়ির বাইরে কোথাও বেরোচ্ছে। রাত্রে কলকাতা মহানগরীর ব্যস্ততা কম, রাস্তাঘাট অন্যরকম লাগছে রোহিণীর একেবারে। রাত 11:45 নাগাদ রোহিণী তার বাবার কেবিন নাম্বার 1 দেবায়নকে নিয়ে পৌঁছলো। পৌঁছিয়েই শুনছে প্রাইভেট সিস্টার তার বাবাকে বকছে। রোহিণী তার মধুর স্বভাবের মিষ্টি গলায় ডাকলো, বাবা। বাবা তো রোহিণীর গলা বিশ্বাস করতেই পারছেন না। তারপর তার মেয়েকে দেখে তার অসুস্থ শরীরেও মনে আনন্দ উকি দিল যে তার মেয়ে চলে এসেছে তার কাছে। আর কোনো ভয় নেই তার। রোহিণী তার দৃঢ়তার সঙ্গে সিস্টারকে বলল, সেন্ট্রাল এসি চলছে, আর ফ্যান লাগবে না। সিস্টার একটু ঘাবড়িয়েই আমতা আমতা করে বলল, দাদু বলছে গরম লাগছে তাই। এই বলে সে তার বসার চেয়ারে বসে পড়ল। রোহিণী তার বাবাকে বলল, বাবা, তোমার যা যা লাগবে আপাতত সব গুছিয়ে নিয়ে এসেছি, আর দেখো দেবায়ন আমার ছাত্র এসেছে। রোহিণীর বাবা দেখলেন তার মেয়ের ছাত্র হাসি মুখে দাঁড়িয়ে আছে। এখন কটা বাজে? রোহিণী বলল, রাত 12:10। এত রাত্রে তুমি এসেছো? এই বলে রোহিণীর বাবার চোখে জল ভরে এসেছে। হ্যাঁ বাবা, দেবায়নকে নিয়ে এসেছি, ও এবার বাড়ি ফিরবে। কিভাবে যাবে? ও ফোনে একটি গাড়ি ডাকবে। দেবায়ন, তুমি বাড়ি ফিরে তোমার ম্যাডামকে একটা ফোন বা মেসেজ করে দিও। আর দেরি করো না, আমার জন্যে তোমার অনেক কষ্ট হলো। না স্যার, আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন, আমি ম্যাডামকে বাড়ি ফিরে ফোন করে দেব। রোহিণী দেবায়নকে লিফট অবধি এগিয়ে দিতে গেল আর বলল, তুমি তোমার গাড়ির ট্রিপ লিঙ্কটা আমাকে শেয়ার করবে, ও যা পেমেন্ট করলে আমাকে জানাবে, আমি তোমাকে ফোনে এটা পেমেন্ট করব। দেবায়ন লিফটে গ্রাউন্ড ফ্লোরে নেমে গেল আর রোহিণী তার বাবার কেবিনে ঢুকে গরম জলের ইলেকট্রিক কেটলিটা একটি প্লাগ পয়েন্টে লাগালো ও সিস্টারকে তার জন্য জল ও মাথার বালিশ, 2টো চাদর ও কম্বল আনতে পাঠালো। এক ফাঁকে রোহিণী পার্বতীকে ফোন করে তার পৌঁছ সংবাদ জানিয়েছে। রাত 1:15 নাগাদ দেবায়ন ফোন করে জানালো যে সে বাড়ি ফিরেছে। রোহিণীর বাবা একটু পরে পরেই জানতে চাইছিলেন যে দেবায়ন কোনো ফোন করেছে কিনা। দেবায়নের বাড়ি ফেরার কথা শুনে তিনি স্বস্তি পেলেন। রোহিণী তার বাবার কেবিনে সোফা কাম বেডে শুয়েছে। রোহিণী ও তার বাবার কথা চলছে অল্পক্ষণ পরে পরে। এই করে রাত কাটল। সকাল হতেই দলে দলে মানুষ। ব্লাড টেস্ট, প্রেশার মাপার, ডায়েটিশিয়ান, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার আসতে শুরু করেছেন। রাত্রির প্রাইভেট সিস্টার দেবী চলে গেল ও দিনের প্রাইভেট সিস্টার প্রমীলা এলো। অল্পক্ষণের মধ্যেই এরা বেশ আপন হয়ে গেল রোহিণী ও তার বাবার।
এক অদ্ভুত সম্পর্কের সম্মুখীন হলো রোহিণী। তার বাবা সিস্টারদের কাছে দাদু, আর সে তাদের কাছে দিদি। হসপিটাল, কলেজ ও বাড়ি, এর মধ্যে নিজেকে ঠেলে দিল রোহিণী অনায়াসে। প্রায় 10 দিন চলল এইভাবে। হসপিটালের কয়েকজনের সঙ্গে রোহিণী ও তার বাবার খুব পরিচয় হয়ে গেল। বেশ কম সময় অচেনা সম্পর্ক মনে হতে লাগলো বহু বছরের চেনা। অসময় ও দুঃসময় গড়ে ওঠা সম্পর্ক খাঁটি কিনা এর পরিচয় লাগে না। এইদিকে রুমাও ক্রমশ সুস্থ হয়ে উঠছে। হসপিটালে ডক্টর রোহিণীর বাবাকে পরের দিন ডিসচার্জ করার প্ল্যান করছেন। হসপিটালে যেখানে যেখানে যা পেমেন্ট করতে হবে সব একে একে সেরে ফেলল রোহিণী। রোহিণী রুমাকে চলে আসতে বলল বাড়িতে। হসপিটাল ম্যানেজমেন্ট এত দক্ষ যে রোহিণীর বাবার গোটা ট্রিটমেন্ট প্রক্রিয়াটি যাতে ঠিক থাকে তা লক্ষ্য রেখেছেন ও রোহিণীকে সাহায্য করেছেন প্রতিটি ক্ষেত্রে। তাদের দক্ষ টিম রোহিণীর বাবার জন্যে একটা অ্যাম্বুলেন্স রেডি করে রেখেছেন, সঙ্গে ড্রাইভার সহ আরও 3 জন স্টাফ, যাতে রোহিণীর বাবাকে তার বাড়ির একতলা থেকে দোতলার ঘরে সিঁড়ি দিয়ে নিয়ে যেতে কোনো অসুবিধে না হয়। অ্যাটেন্ডিং সিস্টার সব মেডিসিন যা লাগবে আগামী 2 দিনের ব্যবস্থা করে মেডিসিন চার্ট বুঝিয়ে দিলেন রোহিণীকে। হসপিটালের 2 জন সেবক দাদা এসেছেন রোহিণীর বাবাকে অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে দেবার জন্যে। রোহিণীর বাবা মাথা ওঠানোর চেষ্টা করে প্রমীলাকে ডাকছেন। প্রমীলার চোখ ভেজা। রোহিণী প্রমীলার হাত দুটি ধরে বলল, ভালো থেকো। রোহিণীর ফ্যান্সি কানের দুলের খুব শখ। তার নিজের স্টক থেকে এসে 1 জোড়া ফ্যান্সি কানের দুল প্রমীলাকে দিয়ে বলল, এটা পরলে খুব খুশি হব আমিও তোমার দাদু। একগাল হাসি মুখে প্রমীলা দুল জোড়া গ্রহণ করল। প্রমীলা তার দাদুর হাত দুটো ধরে বেশ জোরে বলল, দাদু তুমি সাবধানে থাকবে। রাত্রের প্রাইভেট সিস্টার দেবীকে আগের দিন রাত্রে রোহিণী তার কানের 1 জোড়া ফ্যান্সি দুল দিয়েছে। সে সঙ্গে সঙ্গে সেটা পরে কি খুশি। আজ সে খবর পেয়েছে দাদু বাড়ি চলে যাবেন, তাই সে রোহিণীকে ফোন করেছে, কারণ চলে যাবার সময় তার সঙ্গে আর দেখা হবে না। হসপিটাল থেকে বেরোনোর মুখে এসেছেন রোহিণী ও তার বাবা। ম্যানেজমেন্টের সৌরভবাবু, প্রণববাবু ও গোবিন্দবাবু রোহিণী ও তার বাবার সঙ্গে দেখা করলেন ও খুব দ্রুততার সঙ্গে সেবক দাদারা রোহিণীর বাবাকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে এলেন। অ্যাম্বুলেন্সের ড্রাইভার দাদা ও সঙ্গে 3 জন স্টাফ রোহিণীর বাবাকে খুব সাবধানে অ্যাম্বুলেন্সের ভেতরে তুলে দিলেন ও সঙ্গে অনেক ব্যাগ, সেগুলো গুনে ভেতরে ঢুকিয়ে দিলেন। রোহিণী সেবক দাদাদের সামান্য কিছু টাকা দিয়ে বলল, চা জল খাবার খাবেন, বাবাও আমি খুব আনন্দ পাব। তারা হাসি মুখে বললেন, আচ্ছা ম্যাডাম, স্যারও আপনি ভালো থাকবেন। রোহিণীর মা চলে গেছেন ও তার বাবার শরীর ভালো থাকে না। তার মনের বিশ্বাস মানুষের মনের গভীরে তার কৃতজ্ঞতা যদি পৌঁছায় এতে তার বাবা ভালো থাকবেন। অ্যাম্বুলেন্স চলতে শুরু করেছে বাড়ির উদ্দেশ্যে। ফোনে এই খবরটি পেয়ে পার্বতী ও রুমা খুব খুশি। দুজনেই একতলায় এসে অপেক্ষা করছে কখন দিদিভাই বাবাকে নিয়ে আসে। রোহিণী তার বাবাকে নিয়ে বাড়ি ফিরছে। মনে অনেক স্মৃতি জমেছে তার, গুছোনোর সময় নেই। জীবনের চূড়ান্ত ব্যস্ততা বলছে তাদের, তোমরা অপেক্ষা করো, মনে আছে আমার তোমাদের কথা, আসছি আমি কাজের ফাঁকে তোমাদের কাছে। ঘণ্টাখানেকের মধ্যে রোহিণী তার বাবাকে নিয়ে বাড়ি ফিরল। অ্যাম্বুলেন্সের ড্রাইভার দাদা ও সঙ্গে 3 জন স্টাফ খুব সাবধানে রোহিণীর বাবাকে একতলা থেকে দোতলার যাওয়ার সিঁড়ি দিয়ে নিয়ে গিয়ে তার বিছানায় শুয়ে দিল। রোহিণী হাত জোড় করে এই 4 জন দাদাদের সামান্য কিছু টাকা দিয়ে বলল, আপনাদের এই উপকার সারা জীবন মনে রাখব। এই অবস্থায় আপনাদেরকে যথাযথ আপ্যায়ন করতে পারলাম না। যদি এই সামান্য টাকা গ্রহণ করে আপনারা চা জল খাবার খান, আমরা বড় আনন্দ পাব। তারা রোহিণীর অনুরোধ রাখলেন ও হাত জোড় করে বিনম্র স্বরে বললেন, আপনারা ভালো থাকবেন। গোটা বাড়িটা নিস্তব্ধ ছিল এই 10 দিন। বাবা 10 দিন পর একসঙ্গে রুমা ও পার্বতীকে দেখে তার নিজের বাড়ি, নিজের বিছানা, তার আনন্দের অনুভূতি, তার অসুস্থ শরীরের কষ্টের ফাঁকেও এক অঙ্গীকার রাখার চেষ্টা করছে। ব্যস্ততার মধ্যেও রোহিণী তার বাবার এই অঙ্গীকারের টানে তার ছিঁড়ে টুকরো হয়ে যাওয়া মনোবলকে আবার একত্রিত করতে পারল। এক প্রকৃত বন্ধুই তার চূড়ান্ত কষ্টের মধ্যেও
তার সামনের মানুষটির ছিঁড়ে টুকরো হয়ে ভেঙে যাওয়া মনোবলকে আবার জোড়া দিতে পারে। আস্তে আস্তে রোহিণীর বাবা এই মেডিকেল ইমার্জেন্সির ধাক্কা কাটানোর চেষ্টা করছেন খুব মনের জোরে। শারদ উৎসবে গিয়ে এসেছে। রোহিণীর হঠাৎ একটি টেলিভিশন চ্যানেলে পরের দিন লাইভ গানের অনুষ্ঠানের আমন্ত্রণ এলো। রোহিণীর বারণ করে দিল, এত অল্প সময়। কিন্তু তার বাবা বললেন, তুমি না করো না, গান গেয়ে এসো, ভালো হবে দেখো। রোহিণী তার বাবার কথা শুনে এক মুহূর্ত অন্য কিছু না ভেবে টেলিভিশন চ্যানেলে জানালো যে সে পরের দিন গানের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। পরের দিন রোহিণী গানের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করল। প্রোগ্রাম সেরে সে তার বাবাকে ফোন করে বলল, বাবা, প্রোগ্রাম শেষ হলো অল্পক্ষণ আগে। বাবার গলায় শুধুই আনন্দ, আর বললেন, প্রতিটা গান খুব ভালো গেয়েছো, তুমি শুনেছো বাবা? হ্যাঁ, শুনেছি পুরোটা। আমি ফিরছি অল্পক্ষণের মধ্যে, এখন গাড়িতে উঠব। জীবনের কঠিন অধ্যায় পেরোচ্ছে রোহিণী। দুর্গোৎসব শেষ হলো, এলো বিজয়া। বেশ অনেক মেসেজ ও কয়েকটি ফোন এলো। তার মধ্যে সেই 2-3 জন ও অমূল্যবাবুরও মেসেজ এলো। তারা রোহিণীকে বিজয়ার শুভেচ্ছা ও তার বাবাকে প্রণাম জানিয়েছেন। মেসেজগুলো পড়ে রোহিণীর আবার সেই দিনের অভিজ্ঞতা স্মৃতি টাটকা হয়ে সামনে এলো, যেখানে তার মনে পড়ছে তার বাবা আচ্ছন্ন হয়ে আইসিইউ বেডে শুয়ে আছেন, আর তার একমাত্র মেয়ে তাকে হসপিটালে ভর্তি করে 103.5 জ্বর নিয়ে বাড়ি ফিরে একাই পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে ভয় পেয়ে তাদের ফোন করেছিল। জীবন বড় সুন্দর, তবে যাপন বেশ কঠিন। রোহিণী তাদের মেসেজের উত্তর দিল, শুভ বিজয়া। নমস্কার।